আসসালামু আলাইকুম। রাজধানী এয়ারটেল কলেজের অনলাইন ক্লাসে আমার ব্যবসা শিক্ষার সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই বাসায় ভালো আছো। আজকে আমি তোমাদের আরও একটি অনলাইন ক্লাসে চলে আসলাম। আজকে আমি তোমাদের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রথম পত্রের একটি নতুন অধ্যায়। সেটা কি অধ্যায়? সেটা হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়, স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন। এই অধ্যায়টি হচ্ছে আমাদের এই সেমিস্টারের অধ্যায়, যেটা আমরা আজকে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই অধ্যায়টা আশা করি প্রিভিয়াস অধ্যায়গুলোর মতো এটাও ইনশাল্লাহ অতটা সমস্যা হবে না, শেষ করে ফেলতে পারবো। তো চলো শুরু করি। প্রথমে আমি অধ্যায়টি নিয়ে একটু আলোচনা করব আজকে আমি। তো প্রথমেই বলছি যে অধ্যায়টির নাম কি দেখো, স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন। তার মানে যে অর্থায়ন হয় সাধারণত স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। আমরা কিন্তু দীর্ঘমেয়াদী অর্থায়ন সম্পর্কে আলোচনা করেছি। তো এখানে যে আলোচনাটা আসবে সেটা হচ্ছে স্বল্পমেয়াদী ও মধ্যমেয়াদী। স্বল্পমেয়াদী অর্থায়ন বলতে সাধারণত সেই ধরনের অর্থায়ন বলা হয় যেখানে সময়ের পরিমাণটা অল্প হয়। তার মানে যে ধরনের সাধারণত 1 বছর বা তার থেকে কম সময়ের জন্য যে অর্থায়নটি করা হয় তাকে বলা হয় স্বল্পমেয়াদী অর্থায়ন। আর স্বল্পমেয়াদী অর্থায়ন সাধারণত কয়েকটি কিসের প্রয়োজন মেটানোর জন্য, চলতি সম্পদের যে প্রয়োজন, যেমন কাঁচামাল ক্রয়, মজুরি প্রদান, শ্রমিকদের মজুরি প্রদান, কাঁচামাল ক্রয়, তারপর হতে পারে তোমার প্রশাসনিক বা বাজারজাতকরণ জাতীয় কোনো খরচ, এইসব সংক্রান্ত খরচগুলোর প্রয়োজন মেটানোর জন্যই প্রতিষ্ঠান এই স্বল্পমেয়াদী অর্থায়ন বা মধ্যমেয়াদী অর্থায়ন করে থাকে। তো স্বল্পমেয়াদী অর্থায়ন হচ্ছে 1 বছর বা তার থেকে কম সময়ের জন্য। আর মধ্যমেয়াদী অর্থায়নের সময়সীমাটা হচ্ছে সাধারণত যেটা হচ্ছে তোমার প্রতিষ্ঠানের 1 বছর থেকে 5 বছর পর্যন্ত বা 5 বছর পর্যন্ত যে অর্থায়নের সময়সীমাটা হয়। তো আমি আজকে স্বল্পমেয়াদী অর্থায়নটা কাকে বলে সেটাও লিখে দিব এবং বলছি। তো তোমরা একটু শুরু করছি। অধ্যায়টা হচ্ছে পঞ্চম অধ্যায়, এটা আমাদের স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন প্রথম পত্রের। প্রথমে আমি সংজ্ঞাটা লিখছি, দেখো। প্রশ্ন, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। কি যে স্বল্পমেয়াদী অর্থায়নটা কি? স্বল্পমেয়াদী অর্থায়নটা কি? এটা কি? স্বল্পমেয়াদী অর্থায়ন বলতে হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়ন সাধারণত 1 বছর বা তার থেকে কম সময়ের জন্য যে অর্থায়নটি করা হয় তাকে বলা হয় স্বল্পমেয়াদী অর্থায়ন। তার মানে এটা কি? যে অর্থায়ন সাধারণত 1 বছর বা তার থেকে কম সময়ে তার থেকে কম সময়ের জন্য করা হয় তাকে মেয়াদী অর্থায়ন বলে। দেখো সংজ্ঞাটা কিন্তু খুবই ছোট এবং তোমরা কিন্তু বুঝে গিয়েছো। দেখো, যে অর্থায়ন সাধারণত 1 বছর বা তার থেকে কম সময়ের জন্য হয় তাকে বলা হয় স্বল্পমেয়াদী অর্থায়ন। 1 বছর যেমন 270 দিন হতে পারে, 1 বছর হতে পারে। তার মানে যে অর্থায়নের মেয়াদটা থাকবে 1 বছর বা তার থেকেও কম সময় তাকে আমরা বলবো স্বল্পমেয়াদী অর্থায়ন। তার মানে স্বল্পমেয়াদী হচ্ছে যে অর্থায়নের সময়টা 1 বছর বা তার থেকে কম সময়ের জন্য হয়। এখন এই অর্থায়নটা কেন করা হয়? স্বল্পমেয়াদী অর্থায়নের প্রয়োজন হচ্ছে চলতি সম্পদের প্রয়োজন মেটানোর জন্য। তার মানে চলতি সম্পদের বা উৎপাদনের সাথে জড়িত যে কোনো বিষয় রয়েছে, উৎপাদনের সাথে জড়িত কাঁচামাল ক্রয়, শ্রমিকদের মজুরি প্রদান, প্রশাসনিক ও বাজারজাতকরণ খরচ, এই সংক্রান্ত খরচগুলোকে আমরা বলতে পারি উৎপাদন সংক্রান্ত খরচ। এই সংক্রান্ত খরচগুলোকে চলতি খরচ বলা হয়। তো চলতি সম্পদের প্রয়োজন মেটাতে বা চলতি মূলধনের প্রয়োজন মেটাতে সাধারণত এই স্বল্পমেয়াদী অর্থায়নটি করা হয়। তাহলে কি কারণে? চলতি মূলধনের
প্রয়োজন মেটানোর জন্য সাধারণত চলতি সম্পদের প্রয়োজন মেটানোর জন্য সাধারণত স্বল্পমেয়াদী অর্থায়ন করা হয়। তার মানে যে চলতি সম্পদের প্রয়োজন মেটানোর জন্য, চলতি মূলধনের প্রয়োজন মেটানোর জন্য। চলতি মূলধন কিসের জন্য? ওই যে বললাম সম্পদ ক্রয়। চলতি সম্পদ বলতে কি বোঝাচ্ছে? কাঁচামাল হতে পারে, শ্রমিকদের মজুরি প্রদান করতে হতে পারে, অথবা প্রশাসনিক ও অন্যান্য খরচ হতে পারে, বাজারজাতকরণ। তো এই সংক্রান্ত খরচগুলো মেটাতে প্রয়োজন হয় কি? চলতি মূলধন। তাহলে চলতি মূলধনের প্রয়োজন মেটানোর জন্যই সাধারণত স্বল্পমেয়াদী অর্থায়নটা কি করা হয়? সংগ্রহ করা হয়। আচ্ছা, এই স্বল্পমেয়াদী অর্থায়নটা সাধারণত দুটি উৎস থেকে সংগ্রহ করা হয়। একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক আর একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক উভয় উৎস থেকেই স্বল্পমেয়াদী অর্থায়ন সংগ্রহ করা হয়ে থাকে। তার মানে স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস সমূহ দুটি উৎস হতে স্বল্পমেয়াদী অর্থায়ন দুটি উৎস হতে সংগ্রহ করা হয়ে থাকে। দুটি উৎস থেকে বা দুই উৎস থেকে সংগ্রহ করা হয়ে থাকে। সেটা কি? একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক। তাহলে একটা উৎস কি? একটি উৎস হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস, আরেকটি উৎস হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক দুটি উৎস থেকে সাধারণত এই স্বল্পমেয়াদী অর্থায়নটা সংগ্রহ করা হয়। স্বল্পমেয়াদী অর্থায়ন দুটি উৎস থেকে সংগ্রহ করা হয়, যেমনটি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস, আরেকটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস। প্রাতিষ্ঠানিক আরেকটা হচ্ছে কি? অপ্রাতিষ্ঠানিক। এই দুটি উৎস থেকে সাধারণত স্বল্পমেয়াদী অর্থায়ন সংগ্রহ করা হয়। এখন এই অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো আর প্রাতিষ্ঠানিক উৎসগুলো কি কি হতে পারে সেটাও কিন্তু আমাদের জানতে হবে। তো তোমাদের এখানে যে প্রাতিষ্ঠানিক উৎস, সেটা হচ্ছে মুদ্রা বাজারের ঋণের মাধ্যমে। আমরা এটাতে দুইটি ভাগে ভাগ করি। প্রাতিষ্ঠানিক উৎসকে আমরা দুটি ভাগে ভাগ করেছি, বা আমরা প্রাতিষ্ঠানিক উৎসকে দুই উৎস থেকে আমরা প্রাতিষ্ঠানিক উৎসগুলো আমরা যেটা সাধারণত প্রতিষ্ঠান তাদের যে গতানুগতিক নিয়ম অনুসরণ করে যে উৎসটি থেকে সংগ্রহ করে, সেটা উৎস হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে মুদ্রা বাজার আর একটা হচ্ছে ব্যাংক ঋণ। আরেকটা হচ্ছে ব্যাংক ঋণ। তার মানে এই মুদ্রা বাজার ও ব্যাংক ঋণ হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস, যেখান থেকে সে স্বল্পমেয়াদী অর্থায়ন সেটা সংগ্রহ করতে পারে। আর অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো কি? অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো হচ্ছে স্বতঃস্ফূর্ত আর একটা হচ্ছে গ্রাম্য মহাজন। তাহলে এটা কি? এটি হচ্ছে স্বতঃস্ফূর্ত অর্থায়ন। আরেকটা হচ্ছে গ্রাম্য মহাজন। এই দুটি উৎস থেকে সাধারণত
এই দুটি উৎস থেকে সাধারণত মূলধন সংগ্রহ করা হয়। স্বল্পমেয়াদী উৎস, স্বল্পমেয়াদী উৎসগুলোকে সাধারণত আমরা প্রাতিষ্ঠানিক আর অপ্রাতিষ্ঠানিক দুটি উৎসে ভাগ করেছি। আর প্রাতিষ্ঠানিক উৎসগুলো হতে পারে মুদ্রা বাজার, আরেকটি হতে পারে কি ব্যাংক ঋণ। আর অপ্রাতিষ্ঠানিক উৎসগুলোর মধ্যে দুটি হচ্ছে স্বতঃস্ফূর্ত অর্থায়ন, আরেকটি হচ্ছে গ্রাম্য মহাজন। তো আজকে আমি তোমাদের অপ্রাতিষ্ঠানিক উৎসের যে স্বতঃস্ফূর্ত অর্থায়ন সেটা আলোচনা করব। তো চলো শুরু করি। আমি তোমাদের একটা একটা করে বিভিন্ন টপিকসগুলো সলভ করব এবং আশা করি তোমরা এগুলো বাসায় রিভিশনও দিবে। স্বল্পমেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক স্বতঃস্ফূর্ত অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো সাধারণত আমরা যেটা জানি সেটা বললাম কি স্বতঃস্ফূর্ত অর্থায়ন, আরেকটা হচ্ছে গ্রাম্য মহাজন। তো এই যে স্বতঃস্ফূর্ত অর্থায়ন এবং গ্রাম্য মহাজন এর প্রথম অংশটি হচ্ছে কি স্বতঃস্ফূর্ত অর্থায়ন। স্বতঃস্ফূর্ত অর্থায়নটা কি? এই স্বতঃস্ফূর্ত অর্থায়ন হচ্ছে অপ্রাতিষ্ঠানিক একটি উৎস। আচ্ছা, স্বতঃস্ফূর্ত অর্থায়ন হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস বলতে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ব্যতীত উৎসকে বোঝায়। যেখানে আমরা যে প্রাতিষ্ঠানিক উৎসগুলো রয়েছে সেটা হচ্ছে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ব্যতীত যে উৎসগুলো থেকে অর্থ সংগ্রহ করা হয়, স্বল্পমেয়াদী অর্থায়ন সংগ্রহ করা হয়, তাকে বলা হয় অপ্রাতিষ্ঠানিক উৎস। অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে স্বতঃস্ফূর্ত অর্থায়নটা কি? যে অর্থায়নে ব্যবসায় দৈনন্দিন কার্যক্রম এবং ধারে পণ্য ক্রয় বিক্রয় এবং ইত্যাদির মাধ্যমে সৃষ্ট হয় তাকেই বলা হয় স্বতঃস্ফূর্ত অর্থায়ন। সংজ্ঞাটা কি দেখো, যে অর্থায়ন ব্যবসার দৈনন্দিন কার্যক্রম অর্থায়ন ব্যবসায়ের দৈনন্দিন কার্যক্রম অর্থাৎ ধারে পণ্য ক্রয়, বকেয়া খরচ ইত্যাদির মাধ্যমে সৃষ্টি হয়। দৈনন্দিন কার্যক্রম অর্থাৎ ধারে পণ্য ক্রয় বকেয়া খরচ ইত্যাদির মাধ্যমে সৃষ্ট হয়ে থাকে। স্বতঃস্ফূর্ত অর্থায়নটা হচ্ছে ব্যবসায়ের দৈনন্দিন কার্যক্রম। যেমন তুমি দৈনন্দিনতে আমরা ধারে বিক্রয় করি, ধারে ক্রয় করি, আবার বকেয়া খরচ সৃষ্টি হয়। তো এই সংক্রান্ত দৈনন্দিন কার্যক্রমের জন্য যে অর্থায়নটি করা হয় তাকে বলা হয় স্বতঃস্ফূর্ত অর্থায়ন। যে অর্থায়ন ব্যবসায়ের দৈনন্দিন কার্যক্রমের থাকে জড়িত, যে অর্থায়নটা ব্যবসায়ের দৈনন্দিন কার্যক্রম থেকে সৃষ্ট হয় সেটাকে বলা হয় স্বতঃস্ফূর্ত অর্থায়ন। স্বতঃস্ফূর্ত অর্থায়নের কিছু উৎস রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে ব্যবসায় ঋণ, ক্রেতাদের থেকে আগাম বা অগ্রিম, হতে পারে বকেয়া খরচ। স্বতঃস্ফূর্ত অর্থায়নের উৎসগুলো হচ্ছে ব্যবসায় ঋণ, আরেকটা হচ্ছে ক্রেতাদের নিকট থেকে অগ্রিম। আরেকটি হচ্ছে বকেয়া খরচ।
দেখো, এই হচ্ছে আমাদের স্বতঃস্ফূর্ত অর্থায়নের যে উৎসগুলো। আমরা কি বললাম, দৈনন্দিন কার্যক্রম, ব্যবসায় যে দৈনন্দিন কার্যক্রমগুলো সম্পাদিত হয়, সেই সম্পাদিত দৈনন্দিন কার্যক্রমের জন্য যে অর্থায়নটি করা হয় তাকে বলা হয় স্বতঃস্ফূর্ত অর্থায়ন। সেটা ধারে বিক্রয় করতে পারি, আমি কাঁচা মাল ক্রয় করেছি ধারে, আমি বাকিতে বিক্রয় করেছি, তাহলে এই বকেয়া খরচ, ধারে বিক্রয়, এগুলোর ফলে যে সৃষ্ট অর্থায়নটা হয় সেটাকে বলা হয় স্বতঃস্ফূর্ত অর্থায়ন। তখন ব্যবসায় কি করে, এই স্বতঃস্ফূর্ত অর্থায়ন যে উৎসগুলো থেকে সংগ্রহ করে, সেটা কোথা থেকে হতে পারে, ব্যবসা ঋণের মাধ্যমে, হতে পারে ক্রেতাদের নিকট থেকে অগ্রিম, হতে পারে ব্যবসায় বকেয়া খরচগুলো। তার মানে এই 3 ধরনের উৎস থেকে স্বতঃস্ফূর্ত অর্থায়ন করা হয়ে থাকে। তাহলে স্বতঃস্ফূর্ত অর্থায়নের 3টি উৎস, একটা হচ্ছে ব্যবসায় ঋণ, ক্রেতাদের নিকট থেকে অগ্রিম, আরেকটা হচ্ছে বকেয়া খরচ। তাহলে এই 3 ধরনের অর্থায়নকে আমরা স্বতঃস্ফূর্ত অর্থায়নকে ভাগ করে থাকি। ব্যবসার ঋণটা আমরা এখন জানবো কেন, কারণ আমাদের এখানে যে ম্যাথগুলো করতে হবে তা আমরা আস্তে আস্তে ম্যাথ করবো আর একটা করে সূত্র সমাধান করব। তো শুরু করছি, ব্যবসার ঋণটা কি। ধারে বিক্রয়ের ফলে পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে ক্রেতা কর্তৃক বিক্রেতার বিক্রেতার নিকট হতে ধারে পণ্য ক্রয়ের ফলে সৃষ্ট ঋণকে ব্যবসায় ঋণ বলে। তার মানে ব্যবসার যে ধারে বিক্রয়ের ফলে, আমি আবারও বলছি, সবাই একটু দেখো সংজ্ঞাটা কি বলেছি, পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে ক্রেতা কর্তৃক বিক্রেতার নিকট হতে ধারে পণ্য ক্রয়ের ফলে, তার মানে ধারে বিক্রয়ের ফলে যে সৃষ্ট ঋণ তাকে বলা হয় ব্যবসায় ঋণ। সংক্ষেপে কি, ধারে বিক্রয়ের ফলে সৃষ্ট ঋণকেই ব্যবসায় ঋণ বলা হয়। ওকে, তো এই ব্যবসায় ঋণটা হচ্ছে ধারে বিক্রয়ের ফলে সৃষ্ট হয়। এই ব্যবসায়টা ধারে বিক্রয় করছে, কিন্তু ধারে বিক্রয়ের ফলে, তার মানে বাকিতে বিক্রয় করার ফলে। এখন এই ব্যবসায় ঋণের ক্ষেত্রে সূত্র রয়েছে যেটা আমাদের ম্যাথ করতে হবে, যেটাকে আমরা বলি ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করা। তার মানে ব্যয় নির্ণয় করার সূত্র। ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করার সূত্র, এটা হচ্ছে সূত্র নাম্বার 1, যেটাকে আমরা বলি কস্ট অফ ট্রেড ক্রেডিট। কস্ট অফ ট্রেড ক্রেডিট, যেটাকে বলা হয় KTC। তোমরা যখন বড় হাতের কে লেখো না, এরকম বড় হাতের কে লিখবে, তার ছোট্ট করে নিচে টি দিবে এবং সি দিবে, তার মানে কে এর নিচে দিবে টি, কার বরাবর না। ওকে, তাহলে KTC, এটাকে আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিট বলি। কেতে কস্ট বলা হয়েছে, আর টিতে ক্রেডিট, আর কি সিতে কস্ট ক্রেডিট। তার মানে কস্ট, কেতে কস্ট কিভাবে হয়, সিতে তো কস্ট হয়, কিন্তু না, এখানে আমরা এটাকে সংক্ষেপে এভাবেই প্রকাশ করা হয়েছে। তাহলে কিভাবে ব্যাখ্যা করব, KTC সূত্রটা দেখো, CDR 100 মাইনাস CDR CP CDR 100 মাইনাস CDR 360 CP মাইনাস DP ইন্টু 100। এই হচ্ছে আমার সূত্রটি, তোমরা দেখতে পাচ্ছ। CDR 100 মাইনাস CDR ইন্টু 360 ডিভাইডেড বাই CP
আমরা সিপি খাই না, সেই সিপি মাইনাস ডিপি ইন্টু 100। এটার আমি ব্যাখ্যা লিখে দিচ্ছি, তারপর থেকে নেক্সট ক্লাসে তোমাদের এটার ব্যাখ্যা আমি দেখিয়ে দিব। এখানে ব্যাখ্যাটা আমি উপরে লিখছি। কেটিসি হচ্ছে ব্যবসায় ঋণের ব্যয়, আর সিডিআর কি? নগদ বাট্টার হার। ওকে, সিপি ঋণের মেয়াদ, আর ডিপি বাট্টার মেয়াদ। এই হচ্ছে ব্যাখ্যা। সুন্দর করে ব্যাখ্যাও দিয়ে দিয়েছি, সূত্রটাও লিখে দিয়েছি। সূত্রের সাথে ব্যাখ্যা আমি নেক্সট টিউটোরিয়ালে তোমাদের ম্যাথটাও করায় দিব। তো আজকে তোমরা এই পর্যন্তই শিখো। কি কি শিখলাম আজকে আমরা? অর্থায়ন, স্বল্পমেয়াদী অর্থায়ন কাকে বলে? স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসগুলো হচ্ছে দুটি, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক আর একটা অপ্রাতিষ্ঠানিক। আমি আজকে তোমাদের অপ্রাতিষ্ঠানিক উৎসের স্বতঃস্ফূর্ত অর্থায়নটা কাকে বলে, স্বতঃস্ফূর্ত অর্থায়নের উৎসগুলো কি কি সেটা দেখাচ্ছি। এবং আমাদের যে ব্যবসায় ঋণের ব্যয়, সে ব্যবসায় ঋণের ব্যয়টা কিন্তু স্বতঃস্ফূর্ত অর্থায়ন থেকে এসেছে, যেটা অপ্রাতিষ্ঠানিক উৎস। এটার আমি একটি সূত্র দেখিয়েছি ব্যাখ্যা সহকারে। নেক্সট টিউটোরিয়ালে এটার ম্যাথ করাবো ইনশাল্লাহ। তো আবার আস্তে আস্তে একটা করে করাবো, একটা করে থিওরি আলোচনা করবো। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।